আপনারা দেখছেন নিউজ টাইম। প্রাইম টাইম নিয়ে আমি বৃষ্টি রয়েছে আপনাদের সঙ্গে। প্রাইম টাইমে শুরুতেই নজরে রাখবো কলকাতা হাইকোর্টের রিপোর্ট তলব। কলকাতা হাইকোর্টের রিপোর্ট তলব কসবা কাণ্ডে অগ্রগতি কতদূর হয়েছে সেই সমস্তটা জানতে রিপোর্ট তলব করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। আগে অভিযোগ সত্ত্বেও কেন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, কেন কোনো ব্যবস্থা নয়, কেন কলেজ ও পুলিশ ব্যবস্থা নেয়নি, প্রাক্তনী হয়েও কিভাবে কলেজে প্রবেশ করতে নেই মনোজিৎ মিশ্র, একাধিক প্রশ্ন রয়েছে। এই সবটা জানতে এবার কসবা কাণ্ডে রাজ্যের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। তদন্তের অগ্রগতি জানতে রিপোর্ট তলব করা হয়েছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, হাইকোর্টের তরফে যে তলব করা হয়েছে রিপোর্ট, সেখানে কি কি বিষয় উল্লেখ করা হয়েছে, কি কি বিষয় জানতে চাওয়া হয়েছে? দেখো, প্রথমত রাজ্য সরকারের কাছ থেকে কলকাতা হাইকোর্ট রিপোর্ট তলব করেছে এবং আগামী বৃহস্পতিবারের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি কেস ডায়েরিও চাওয়া হয়েছে, অর্থাৎ তদন্তের অগ্রগতি কোন পর্যায়ে রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য কিন্তু রাজ্য সরকারকে জমা দেওয়ার কথা বলা হয়েছে। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের যেটা পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টে, সেখানে বলা হচ্ছে যে এখনো পর্যন্ত তদন্ত প্রক্রিয়া যে পথে এগিয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে আদালতকে জানাতে হবে এবং একাধিক বিষয় এখানে উঠে আসছে, অর্থাৎ কোথাও গিয়ে তদন্তের বিভিন্ন তথ্য ইতিমধ্যে সামনে এসেছে। তার পাশাপাশি আরো একটা বিষয় উল্লেখ করা হয়েছে যে নির্যাতিতার পরিচয় যাতে কোনোভাবেই পাবলিক ফোরামে না আসে, সেই বিষয়টাকে যাতে গোপন রাখা হয় সেটা কিন্তু নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে এবং হলফনামা আকারে রাজ্যকে রিপোর্ট দিতে হবে যে তদন্ত কোন পর্যায়ে এগিয়েছে, কোন পর্যায়ে রয়েছে সেই বিষয়টা বলা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে যে অভিযোগ সামনে আসছে, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে যে অভিযোগ, যে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রয়েছে যে কারণে বিভিন্ন প্রাক্তনীদের একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, সেক্ষেত্রে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে রাজ্য সরকার কি ভাবছে সেটাও কিন্তু রিপোর্ট দিতে হবে। 17 জুলাই মামলার পরবর্তী শুনানি, তার মধ্যে রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে এবং সেক্ষেত্রে রাজ্যের তরফ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা সওয়াল করেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখন বর্তমানে উপাচার্য নেই এবং রাজ্যপালের কাছে উপাচার্যের তালিকা পাঠানোর পরেও কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তো উপাচার্য না থাকার কারণেই মূলত ছাত্র সংসদ নির্বাচন এখনো পর্যন্ত করা যাচ্ছে না এবং সেই জায়গাতেই মূলত সমস্যা হচ্ছে। যদিও আদালত সেটা কিন্তু স্পষ্ট করে দিয়েছে যে নির্বাচন করার ক্ষেত্রে, ছাত্র সংসদ নির্বাচন করার ক্ষেত্রে কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলি তারা কি পদক্ষেপ করছে সেটাও কিন্তু রিপোর্ট আকারে আদালতকে জমা দিতে হবে। বেশ, সঙ্গে থাকো মৌমিতা। কসবা ল কলেজের গণধর্ষণের তদন্ত কতদূর এগোলো সেই সমস্তটা জানতে কসবা কাণ্ডে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। তদন্তের অগ্রগতির রিপোর্ট জানতে চাওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। শুধু তাই নয়, কেস ডায়েরিও তলব করেছে আদালত। আগামী বৃহস্পতিবার অর্থাৎ 10ই জুলাইয়ের মধ্যে সেই রিপোর্ট দিতে বলা হয়েছে। এছাড়া মামলায় নির্দিষ্ট করে যে যে অভিযোগ করা হয়েছিল সেই সমস্ত অভিযোগের প্রেক্ষিতেও হলফনামা দেবে রাজ্য এবং কলেজ কর্তৃপক্ষ। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কি ভাবা হচ্ছে সেই সমস্তটা জানতেও রিপোর্ট তলব করা হচ্ছে কলকাতা হাইকোর্টের তরফে। রাজ্যকে নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌমেন সেন। তার নির্দেশে বলা হয়েছে যে রাজ্যের যে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছে তাদের যে ইউনিয়ন রুম সেটি বন্ধ থাকবে, আজ থেকেই তালা বন্ধ থাকবে। সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম 17ই জুলাইয়ের মধ্যে সেই সমস্ত বিষয়ে হলফনামা দিতে হবে। এ বিষয়ে আরো বিস্তারিত জেনে নেব প্রতিনিধি মৌমিতার থেকে। মৌমিতা, দেখো, কসবা কাণ্ডে আমরা দেখেছি যে সাউথ ক্যালকাটা ল কলেজের ইউনিয়ন রুমে নিয়ে গিয়ে নির্যাতিতা তরুণীকে বিভিন্ন রকম নির্যাতন করা হয়েছে, তাকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠে আসছে এবং সেক্ষেত্রেই আদালতের যেটা পর্যবেক্ষণ যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ইউনিয়ন রুম খোলা রাখার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আদালত মনে করছে না। যেহেতু দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না এবং নির্বাচিত কোনো সদস্যও নেই, সেক্ষেত্রে ইউনিয়ন রুম খোলা রাখার কোনো প্রয়োজনীয়তা নেই এবং সমস্ত কলেজের ক্ষেত্রে ইউনিয়ন রুম বন্ধ রাখার
কথা বলা হয়েছে আদালতের তরফ থেকে। এবং মূলত কলেজের যারা প্রাক্তনীরা রয়েছেন, প্রাক্তন ছাত্র পড়ুয়া যারা রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন সময় কলেজে গিয়ে ইউনিয়ন রুমে তারা বিভিন্ন রকম তাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এমনকি কলেজের ভর্তির ক্ষেত্রেও এই দাদাদের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন কলেজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কি পঠন পাঠনের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এই কলেজের যে প্রাক্তনী যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন সময় এই ইউনিয়ন রুমে তারা তাদের উপস্থিতি বা তাদের সেই বিভিন্ন রকম কার্যকলাপ ইতিমধ্যেই নজরে এসেছে। এবং সেই জায়গা থেকে আদালতের যেটা পর্যবেক্ষণ যে ইউনিয়ন রুম খোলা রাখার কোনো প্রয়োজনীয়তা নেই, সেক্ষেত্রে সমস্ত কলেজেরই ইউনিয়ন রুম বন্ধ রাখতে হবে যতদিন না পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে। সেই বিষয়টা আজকে কলকাতা হাইকোর্ট জানিয়েছে। এবং বহিরাগতদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করার কথাও কিন্তু বলা হচ্ছে। বহিরাগতরা অবাধে কলেজে প্রবেশ করে যাচ্ছে এবং সেখান থেকে বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনা ঘটছে, সেটাও কিন্তু নিশ্চিত করতে হবে কলেজ বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে, যাতে বহিরাগতদের এই অবাধ যে প্রবেশ এবং বিভিন্ন জায়গায় তাদের যে দাপাদাপি সেই বিষয়গুলো যাতে সেটাকে কেন্দ্র করে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। বেশ, ধন্যবাদ মৌমিতা। ছাত্র নির্বাচন না হলে বন্ধ থাকবে কলেজ ইউনিয়ন রুম, এমনটাই জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে। উচ্চশিক্ষা দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টকে। হাইকোর্টের তরফে নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ। রেজিস্ট্রারের অনুমতি ছাড়া খোলা যাবে না ইউনিয়ন রুম, এমনটাই জানানো হয়েছে। কবে ছাত্র নির্বাচন হবে? আগামী 17 জুলাইয়ের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে রাজ্যকে। এই বিষয়ে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় তিনি কি জানিয়েছেন, শোনাবো। কলকাতা হাইকোর্টে আগে যে জনস্বার্থ মামলা আমরা দায়ের করেছিলাম যাদবপুরের ঘটনার পরে, সেখানে রাজ্যের সরকার একটা হলফনামা দিয়ে জানিয়েছিল যে বর্তমানে গোটা পশ্চিমবাংলায় কোনো স্টুডেন্ট ইউনিয়ন নেই, কোনো স্টুডেন্ট কাউন্সিল নেই। কিন্তু অদ্ভুতভাবে সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে গোটা ঘটনার সূত্রপাত ঘটেছিল স্টুডেন্ট ইউনিয়ন রুমে এবং নির্যাতিতা সেখানে একজনকে জিএস বলে উল্লেখ করেছেন। এর বাইরেও গোটা রাজ্য জুড়ে বিভিন্ন কলেজে স্টুডেন্ট ইউনিয়ন ফিজ, সেই স্টুডেন্ট ইউনিয়ন ফিজ কালেক্ট করা হচ্ছে। স্টুডেন্ট ইউনিয়ন কারা চালাচ্ছে? রাজ্যের সরকার, উচ্চশিক্ষা দপ্তর কলকাতা হাইকোর্টে এসে বলছে যে আমাদের এই মুহূর্তে কোনো রকমের স্টুডেন্ট কাউন্সিল নেই, স্টুডেন্ট ইউনিয়ন নেই। কিন্তু গোটা রাজ্যে স্টুডেন্ট ইউনিয়ন চলছে, স্টুডেন্ট ইউনিয়নের রুম খোলা আছে, সেখান থেকে ফেস্ট হচ্ছে। স্টুডেন্ট ইউনিয়ন সাউথ ক্যালকাটা ল কলেজকে তিনি কনগ্রাচুলেট করছেন একটা ফেস্টিভ্যাল হোল্ড করবার জন্য। আমি আপনাদেরকে দেখাচ্ছি। স্টুডেন্ট ইউনিয়ন নেই, স্টুডেন্ট ইউনিয়ন ডিফাঙ্ক্ট, স্টুডেন্ট ইউনিয়ন কাজ করছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি স্টুডেন্ট ইউনিয়নকে কনগ্রাচুলেট করছেন যে ফেস্ট করবার জন্য। কে দিচ্ছে ফেস্টের টাকা? কোথা থেকে আসছে? প্রত্যেক কটা কলেজের সমস্ত টিচাররা সব জানতেন, বাট দে হ্যাভ অ্যাক্টেড অ্যাজ আ মিউট স্পেক্টেটর। আনফরচুনেট যে টিচাররা এতদিন ধরে চুপ করে রইলেন। এই মামলা আমাদের কেন করতে হলো? টিচাররা কেন আসলেন না? কেন এসে প্রিন্সিপাল? এ বিষয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলছেন, শোনাবো। খুবই সঠিক একটা সিদ্ধান্ত বলে আমরা মনে করি যদি কলেজগুলো বাঁচে এতে। এখন সব সময় তো কোর্ট আদেশ দিল, সেই আদেশ মতন কাজ হলো, এটা তো আর হয় না। কারণ কোর্ট আদেশ দিতে পারে, কিন্তু সেই আদেশকে পালন করার জন্য যে প্রশাসন, সেই প্রশাসন যদি দালালি করে এদের, তাহলে কোর্ট অনেক কিছু চাইলেও, কোর্টের শুভ ইচ্ছা সৎ দৃষ্টিভঙ্গি থাকলেও সেগুলো বাস্তবায়িত হতে পারে না। কারণ একটাই, যে পশ্চিমবঙ্গের প্রশাসন বলে এখন এই মুহূর্তে কিছু নেই। যেটুকু প্রশাসন যার কথা ওঠা বসা করে তারা তৃণমূল। ঘটনা পরম্পরায় আমরা এটা খুব স্পষ্ট দেখতে পাচ্ছি। স্বাভাবিকভাবে কোর্টের রায়কে সাধুবাদ জানানোর পরেও প্রশাসনিক গাফিলতির কারণে এই শুভ রায়, এই সঠিক রায় কতটা বাস্তবে প্রতিফলিত হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন অবশ্যই থাকে। এ বিষয়ে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য, তিনি কি বলছেন, শোনাবো। ছাত্র আন্দোলনের কর্মী হিসেবে দীর্ঘদিন এই দাবি করে এসেছিলাম যে ছাত্র সংসদ নির্বাচন, স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন স্বচ্ছভাবে, গণতান্ত্রিকভাবে যত দ্রুত সম্পন্ন করা উচিত। আজ 8 বছর 9 বছর হয়ে গেছে পশ্চিমবঙ্গের ক্যাম্পাসগুলো ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না, কিন্তু ছাত্র সংসদ বকালমে সেখানে তৃণমূলের বাবা কাকা জ্যাঠারা সব কলেজ চালাচ্ছে। এই ধরনের মনোজিৎ ধরনের মালেরা, আমি সচেতনভাবে এই শব্দটা ব্যবহার করছি, এরা ভুরি ভুরি বিভিন্ন কলেজে মৌরসিপাট্টা চালিয়েছে। আমি কিছুদিন আগে কে জনপ্রিয় সঙ্গীত শিল্পী নজরুল মঞ্চে যে অনুষ্ঠান করতে এসে সাফোকেটেড হয়ে মারা গেলেন, সেটাও গুরুদাস কলেজের এরকম একটি বেআইনি স্টুডেন্ট ইউনিয়নের প্রোগ্রাম ছিল।
তো তৃণমূল ছাত্র পরিষদ তারা এই স্টুডেন্ট ইউনিয়নগুলোকে যাবতীয় অপকর্মের একটা জায়গা হিসেবে ব্যবহার করেছে এতদিন। এগুলো বন্ধ হওয়া উচিত, ইউনিয়ন রুমে তালা পড়া উচিত, অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত এবং ছাত্র সংসদ নির্বাচন থেকে সবাই পার্টিসিপেট করুক। যে ছেলেমেয়েরা পারবে তারা জিতবে, তারা এসে রানিং স্টুডেন্টরা কলেজ চালাক, এটা আমরা সবাই চাইবো। আর শেষ কথা, ইউনিয়ন ছিল না, কিন্তু গত 7-8 বছর ইউনিয়ন ফি লাগাতার নিয়ে যাওয়া হয়েছে একটার পর একটা কলেজে। হাজার হাজার ছেলে মেয়ে শয়ে শয়ে কলেজে তারা হচ্ছে ছাত্র হিসেবে ভর্তি হতে গিয়ে ইউনিয়ন ফি দিয়েছে তারা। তাহলে এই ইউনিয়ন ফি, এই শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, চাকরি, এরকম ভাবে ইউনিয়ন ফিটাও একটা বড় দুর্নীতির জায়গা হতে পারে। ইউনিয়ন ফি টাকা কোথায় গেল এই হিসেবে এই প্রশ্ন আপনাদেরও করা উচিত সংবাদ মাধ্যম হিসেবে, আমরাও করছি। কোর্টের কাছেও এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই বিষয়ে আমরা যোগাযোগ করেছিলাম টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, তিনি কি বলছেন শোনাবো। তবে আমি একটা জিনিস উপলব্ধি করি যে স্টুডেন্ট ইউনিয়ন রুম কোনো রাজনৈতিক দলের হয় না, এটা সাধারণ ছাত্রছাত্রী হয়, তাদের সমস্যার সমাধানের জন্য এটা থাকে। তো আমি নিশ্চিতভাবে চাইবো যাতে আগামী দিনে মহামান্য আদালত 17 তারিখে যে কথাটা বলেছেন, মহামান্য আদালত সেটার কথা বিবেচনা করেই নিশ্চিতভাবে পরবর্তী রায় দেবেন। বঙ্গ বিজেপির নয়া সভাপতি শ্রমিক ভট্টাচার্য, এই খবরে ফিরবো, তবে একটি বিরতির পর সঙ্গে থাকুন। বঙ্গ বিজেপিতে শ্রমিক যুগের সূচনা। বঙ্গের বিজেপির নয়া সভাপতি হলেন শ্রমিক ভট্টাচার্য। সুকান্তের পর রাজ্য বিজেপির ব্যাটন এবার শ্রমিক ভট্টাচার্যের ওপর। যেমনটা আমরা দেখেছি যে আজকেই রবিশঙ্কর প্রসাদের হাত থেকে তিনি নতুন সভাপতি পদ গ্রহণ করলেন। সেখানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার পাশেই উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদারও। যে ছবি আপনারা দেখছেন, 26-এর ভোটের কাণ্ডারে একেবারে শ্রমিক ভট্টাচার্য। বঙ্গ বিজেপিতে শ্রমিক যুগের সূচনা। রাজ্য বিজেপির দায়িত্বে শ্রমিক ভট্টাচার্য। সুকান্তের পর রাজ্য বিজেপির ব্যাটন এবার শ্রমিকের হাতে। শ্রমিকের হাতে দায়িত্বভার অর্পণ করলেন রবিশঙ্কর প্রসাদ। 26-এর ভোটের কাণ্ডারে শ্রমিক ভট্টাচার্য। পুষ্পস্তবকে শ্রমিককে বরণ শুভেন্দুর। শ্রমিককে পাশে নিয়ে একেবারে ভিক্টরি সাইন দেখালেন শুভেন্দু। শ্রমিক ভট্টাচার্যের পাশেই সে সময় উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদারও। বঙ্গে বিজেপির নয়া সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বঙ্গ বিজেপিতে শ্রমিক যুগের সূচনা। রাজ্য বিজেপির দায়িত্বে এবার শ্রমিক ভট্টাচার্য। আমাদের সঙ্গে এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন প্রতিনিধি স্বপ্না ঘোষ। স্বপ্না, একদম বৃষ্টি, তোমাকে জানিয়ে রাখবো যে আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে গেল রাজ্য বিজেপির নতুন রাজ্য বিজেপির সভাপতি। এবং তুমি জানো এই বিষয়টা নিয়ে দীর্ঘ একটা অপেক্ষার অবসান ঘটলো বলা যেতে পারে, কারণ নানা রকম জল্পনা আসছিল যে কে হবে এবার রাজ্য বিজেপির সভাপতি। সেক্ষেত্রে দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্য গতকালই তিনি মনোনয়ন পেশ করেছিলেন, মনোনয়ন জমা দিয়েছিলেন এবং শুভেন্দু অধিকারী ছিলেন, সুকান্ত মজুমদার ছিলেন। শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে তিনি মনোনয়ন জমা দেন এবং আর কোনো নেতা নেত্রী কিন্তু এই মনোনয়ন জমা দেয়নি। অর্থাৎ বলা যেতে পারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি বিজেপির নতুন রাজ্য সভাপতি নির্বাচিত হলেন এবং আজ সায়েন্স সিটি থেকে কার্যত তাকে আনুষ্ঠানিকভাবে বিজেপির নতুন রাজ্য সভাপতি ঘোষণা করা হলো। 2026-এর নির্বাচন আর মাত্র হাতে গোনা কয়েকটি মাস রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই নতুন রাজ্য সভাপতি অর্থাৎ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে কিন্তু কার্যত একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, কারণ তুমি জানো যে শাসক দল। সেক্ষেত্রে দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্য আজ কিন্তু পুরো পরিষ্কার বার্তা দিলেন যে নবীন এবং পুরনো সকলকে নিয়ে বিজেপিকে চলতে হবে এবং সকলকে একসঙ্গে কাজ করতে হবে। যে সরকার রয়েছে সেই সরকারকে উৎখাত করতে হবে, সেই চেয়ারে বসাতে হবে বঙ্গ বিজেপিকে। এই বার্তা তিনি যেমন দিয়েছেন। এবং তোমাকে জানিয়ে রাখবো যে সেই 8-এর দশকে অর্থাৎ 1971 সালে RSS এর হাত ধরে শ্রমিক ভট্টাচার্য তিনি বঙ্গ বিজেপিতে আসেন এবং তারপরেই তিনি হাওড়ার যুব মোর্চার সভাপতি হন এবং তারপরে 11 বছর তিনি রাজ্য যুব মোর্চার সভাপতি ছিলেন এবং ধাপের পর ধাপ অর্থাৎ দীর্ঘদিন রাজনীতিতে ছিলেন এবং পোড় খাওয়া রাজনীতিবিদ তুমি বলতে পারো। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মুখকে অর্থাৎ শ্রমিক ভট্টাচার্যের উপরই আস্থা রাখলো দল, এটাই বলা যেতে পারে। শ্রমিক ভট্টাচার্যের উপর নয়া সভাপতির পদের জন্য আস্থা রাখলো বঙ্গ বিজেপি।
শ্রমিক ভট্টাচার্য নয়া সভাপতি পদ গ্রহণ করার পরেই তিনি কি বলেছেন শোনাবো, তবে একটি বিরতির পর। চোখ রাখুন। বঙ্গ বিজেপির সভাপতি পদ গ্রহণ করার পরেই একেবারে সভা থেকেই মুখ্যমন্ত্রী এমনকি শাসক দল তৃণমূলকেও কড়া ভাষায় কটাক্ষ করেছেন শ্রমিক ভট্টাচার্য। তিনি কি বলেছেন শোনাবো। তৃণমূলের পতন অনিবার্য, তৃণমূলে মমতার বিকল্প কোনো মুখ নেই, তৃণমূল থেকে পরিত্রাণ চায় বাংলার মানুষ। একেবারে সভাস্থল থেকেই তিনি বলছেন তৃণমূলের পতন একেবারে অনিবার্য, তৃণমূলে মমতার কোনো বিকল্প মুখ নেই, তৃণমূল থেকে পরিত্রাণ চায় বাংলার মানুষ, এমনটাই বলছেন শ্রমিক ভট্টাচার্য। গান্ধীজি শান্তির কথা বলেছিলেন, অহিংসার কথা বলেছিলেন, হাতে কিন্তু গীতা ছিল। আর গীতায় বলা আছে যে সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং মুষি অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। সমস্ত বলে যাও, এখন যুদ্ধ করো, প্রয়োজনে যুদ্ধ হবে। যে ভাষা তৃণমূল কংগ্রেস বোঝে সেই ভাষায় উত্তর হবে। বিজেপির মতো করে ক্ষমতায় এসছে সারা দেশে। এই বাংলায় পরিবর্তন নয়, এই বাংলায় বিসর্জন হবে, বিসর্জন। স্বয়ং জগন্নাথ দেবকে দীঘায় টেনে নিয়ে আসা হয়েছে, কারণ মা কালীঘাটের মা কালী আগে হাত তুলে নিয়েছেন, বলেছে এ ফাইল আমি নিতে পারবো না, আমার পক্ষে বাঁচানো সম্ভব নয়। এবার সরাসরি চলে গেছেন জগন্নাথ দেবের কাছে। জগন্নাথ দেব স্বইচ্ছায় কিংবা বাধ্য হয়ে এসছেন তা জানা নেই, কিন্তু জগন্নাথের ইচ্ছা আছে। জগন্নাথও বিদায় দেখতে চান, জগন্নাথও বাংলার মানুষের মুক্তি চান, পরিত্রাণ চান। তাই ওই দীঘাতেই, পূর্ব মেদিনীপুরেই, ওই যেখানে ভারত প্রথম স্বাধীন সরকার তৈরি করেছিল, তাম্রলিপ্ত সরকার, ওই ঐতিহাসিক মাটিতেই, ওই বঙ্গোপসাগরে তৃণমূলের বিসর্জন হবে। তৃণমূল হারছে, তৃণমূল হারতে চলেছে, তৃণমূলের সামনে অন্য কোনো পথ খোলা নেই। পাশাপাশি এদিনের সভা থেকে 26-এর বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসবে বিজেপি, এমনটাই দাবি করেছেন শ্রমিক ভট্টাচার্য। কি বলেছেন তিনি শোনাবো। যেদিন অমিত শাহ বলেছিলেন আমরা 23টা আসনে জিতব, আমি ওপর থেকে নিচ পর্যন্ত বলেছি, কেউ বিশ্বাস করেছিলেন বাংলার? যে অমিত শাহ বলেছিলেন 23টা আসনে বিজেপি জিতছে, মানুষ শুনে হেসেছিল, বিজেপি কর্মীও প্রথমে বিশ্বাস করেনি। কিন্তু স্বাধীন ভারতবর্ষের সবচেয়ে বড় পলিটিক্যাল ইলেকশন স্ট্র্যাটেজিস্ট অমিত শাহ, আর দ্বিতীয়টি এখনো পর্যন্ত জন্মাননি। তাই যারা 200 পারের কথা বলছেন না, 200 পার তো বলেছিলেন, একবার তীর অন্যদিকে লেগেছে, এবার 200 পার নয়, তৃণমূলকে পরপারে পাঠিয়ে দেবে বিজেপি। তৃণমূল বাঁচতে পারবে না। আমাদের কর্মীদের যারা রক্ত নিয়েছে, আমাদের 21 পরে যে অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে, যাদের হাতে রক্ত আছে বিজেপির, তারা কেউ পার পাবেন না। সরকারের পরিবর্তন হবে, পাতাল থেকে খুঁজে বের করা হবে। একেবারে সভাস্থল থেকেই রাজ্য বিজেপির সভাপতি পদ গ্রহণ করার পরেই তৃণমূলকে তীব্র ভাষায় কটাক্ষ। যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে, আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই। এই লড়াই বিজেপির লড়াই, এটা পশ্চিমবঙ্গে বিজেপি করে দেখা। আমরা চাই দুর্গাপুজোর বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই সঙ্গে একই রাস্তা দিয়ে একই সময়ে হেঁটে যাবে। কোনো সংঘর্ষ নেই, কোনো দাঙ্গা নেই, কোনো রাজনৈতিক সম্প্রীতির বিভাজন নেই। পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, এর বহুত্ববাদকে বাঁচাতে হবে, এই মাটিকে রক্ষা করতে হবে, আর তার জন্যই দরকার একটা শক্তিশালী ভারত ভূখণ্ড। বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ পরিত্রাণ চায়, বাংলার মানুষ শিল্পায়ন চায়, বাংলার মানুষ ফ্লাইট অফ ক্যাপিটালকে বন্ধ করতে চায়, বাংলার মানুষ পশ্চিমবঙ্গ থেকে মেধাকে বাইরে দিতে যেতে চায় না, বাংলার মানুষ পরিযায়ী শ্রমিককে ঘরে রাখতে চায়, ঘরের ছেলেকে ঘরে দেখতে চায়, ঘরের ছেলে ঘরে থাকবে, ঘরের ভাত খাবে। আজকে গোটা বাংলার মানুষ তার দিকে তাকিয়ে আছেন।
গোটা পশ্চিমবঙ্গকে খোলা বাজার বানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতারিত হয়েছে মেধা, 40,000 চাকরিকে বিক্রি করে দেওয়া হয়েছে। 17,000 ছেলে মেয়ে তাদের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে রাস্তায় বসে আছেন। আমাদের বিরোধী দলনেতা, আমাদের রাজ্য প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার বারবার সেখানে গেছেন। আমরা আপনাদের সঙ্গে আছি। পশ্চিমবঙ্গে ভবিষ্যতে কোনো মেধা প্রতারিত হবে না। পশ্চিমবঙ্গ থেকে ভবিষ্যতে কোনো পরিযায়ী শ্রমিক আর অন্য প্রদেশে যাবে না। সেই পরিস্থিতি তৈরি করবার জন্য আজকে বিজেপি বদ্ধপরিকর। এবার জালে ভুয়ো ইডি অফিসার, এই খবরে ফিরবো, তবে একটি বিরতির পর সঙ্গে থাকুন। এবার জালে ভুয়ো ইডি অফিসার, গ্রেফতার শেখ জিন্নার আলী। তার নামে একাধিক অভিযোগ উঠছে। তিনি এই ভুয়ো ইডি অফিসার এই পরিচয় দিয়ে তিনি বিয়ের অফার করেছিলেন। তিনি ইডি অফিসার পরিচয় দিয়ে বিয়ে করার প্রস্তাব, ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আত্মসাৎ, কোটি কোটি টাকা তোলাবাজির অভিযোগ উঠছে তার নামে। বালি খাদান থেকেও তোলাবাজি, কোটি টাকা তোলার অভিযোগ উঠছে তার নামে। ইডি অফিসার ধৃত জিন্নার আলী। ইডির জালে ভুয়ো ইডি অফিসার, ইডির জালে ভুয়ো ইডি অফিসার গ্রেফতার শেখ জিন্নার আলী। ইডি অফিসার পরিচয় দিয়ে বিয়ের প্রস্তাব, ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আত্মসাৎ, কোটি কোটি টাকা তোলাবাজির অভিযোগ উঠছে এই ইডি ভুয়ো ইডি অফিসার। এর আগেও আমরা রাজ্যে দেখেছি, বহু ভুয়ো পুলিশ আধিকারিককেও দেখেছি, আর এবার ইডির জালে ভুয়ো ইডি আধিকারিক। গ্রেফতার শেখ জিন্নার আলী। ইডি অফিসার পরিচয় দিয়ে বিয়ে, এমনকি ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ তার নামে। তোলাবাজির অভিযোগ রয়েছে তার নামে। বালি খাদান থেকে তোলাবাজি, কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি। ইডির হেফাজতে ধৃত জিন্নার আলী। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সন্তোষ ঠাকুর। কি আপডেট রয়েছে সন্তোষ? দেখো, তোমাকে জানাবো, গতকাল রাত্রিবেলায় ইডি এক ভুয়ো ইডি আধিকারিক যে বলতো পরিচয় দিত, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল কি ইডির যে অফিসার সেজে বা আধিকারিক সেজে এই শেখ জিন্না আলী নাম তার, এবং যারা ব্যবসায়ী, বালি মাফিয়া বা বালি ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছে, এবং এছাড়া একাধিক অফিসারকে নিজের পরিচয় দিত এই শেখ জিন্না আলী। তিনি ইডি অফিসার এবং তাকে টাকা দিতে হবে, এবং একাধিক বিজনেসম্যানকে এই হুমকি দেওয়ার পর বিজনেসম্যানরা সরাসরি একাধিক লোকাল থানায় অভিযোগ করে। তার পাশাপাশি ইডির অফিসে মেল মারফত কমপ্লেন করেন বিজনেসম্যানরা। তারপরে দেখা যায় কি ইডির আধিকারিক যখন তদন্ত শুরু করে, তখন এই যে শেখ জিন্না আলী, যে নিজেকে ইডির আধিকারিক বলে পরিচয় দিত, তার যে বাড়ি, সেইখানে বাড়ি যে বর্ধমানে তার সার্চ করা হয়, এবং বর্ধমানে তার বাড়িতে সার্চ করার পর তার অ্যাড্রেস পাওয়া যায় কলকাতায়, এবং কলকাতা থেকে গতকাল গ্রেফতার করে এই শেখ জিন্না আলীকে রাত্রিবেলায় নিয়ে আসা হয় গভীর রাতে, এবং আজ তাকে বেঞ্চল আদালতে পেশ করা হয়েছে। ইডি সূত্রে খবর কি কোটি কোটি টাকার যে এই তুলেছে, এমনটাই বলা যেতে পারে। যে কারণে ইডি আধিকারিকরা তার কাছ থেকে একাধিক ব্যাংকের ডকুমেন্ট পেয়েছেন, ব্যাংকের বই পাওয়া গেছে, একাধিক এটিএম কার্ড পাওয়া গেছে, ক্রেডিট কার্ড পাওয়া গেছে, এছাড়া একাধিক মোবাইলের সিম কার্ড পাওয়া গেছে। সেক্ষেত্রে ধন্যবাদ সন্তোষ। ইডির জালে ভুয়ো ইডি আধিকারিক, আর এই ঘটনাতে তৃণমূলকে নিশানা বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী। তিনি একাধিক ছবি পোস্ট করছেন, এই বিষয়ে একাধিক পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে। ধৃত আলী জিন্নার সঙ্গে ছবি রয়েছে একাধিক তৃণমূল নেতার, আর সেই বিষয়ে ছবি পোস্ট করে তৃণমূলকে নিশানা শুভেন্দু অধিকারীর। শাসক দলকে তোপ দেখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইডির জালে ভুয়ো ইডি আধিকারিক, আর এই বিষয়ে কটাক্ষ করেছেন তৃণমূলকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেছেন। ধৃত আলী জিন্নার সঙ্গে ছবি রয়েছে একাধিক তৃণমূল নেতার, সেই ছবি পোস্ট করে তৃণমূলকে নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এই ধৃত আলী জিন্না, যার নামে একাধিক অভিযোগ রয়েছে, কখনো ইডি অফিসার পরিচয় দিয়ে বিয়ে, কখনো ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আত্মসাৎ, কোটি কোটি টাকা তোলাবাজির অভিযোগ রয়েছে এর বিরুদ্ধে। আর একেই এবার বিভিন্ন তৃণমূল নেতার সঙ্গে এক ছবিতে, এক ফ্রেমে দেখা গিয়েছে। সেই নিয়ে তৃণমূলকে নিশানা শুভেন্দুর।
কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ন্যায় বিচারের দাবিতে তামান্নার পরিবার। এই খবরে ফিরবো, তবে একটি বিরতির পর সঙ্গে থাকুন। কালীগঞ্জে নাবালিকা খুনে 10 দিন পার হয়ে গিয়েছে। এদিকে 24 জনের নামে এফআইআর হলেও গ্রেফতার হয়েছে মাত্র 9 জন। আর এবার সেই পরিপ্রেক্ষিতেই ন্যায় বিচারের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন মৃত তামান্নার মা, তাদের পরিবার। ন্যায় বিচারের দাবিতে একেবারে হাইকোর্টের দ্বারস্থ। পুলিশের তদন্তে অখুশি তামান্নার পরিবার। নিহতের মায়ের নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুমকি দেওয়া হচ্ছে, ভয় পাচ্ছি, কলকাতায় এসে অভিযোগ তামান্নার মায়ের। কালীগঞ্জে নাবালিকা খুনের 10 দিন পার হয়েছে ইতিমধ্যেই। 24 জনের নামে মৃতার পরিবারের তরফে এফআইআর করা হয়েছিল। তাদের মধ্যে গ্রেফতারির সংখ্যা 10 দিনে মাত্র 9 জন। ফলে ন্যায় বিচারের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে বাধ্য হলেন মৃতার মা। পুলিশের তদন্তে অখুশি পরিবার, এমনটাই জানাচ্ছেন। মৃতার পরিবারের তরফে এমনটাই জানানো হচ্ছে। কলকাতায় এসে অভিযোগ করছেন তামান্নার মা যে হুমকি দেওয়া হচ্ছে তাদেরকে, তারা ভয় পাচ্ছেন। কালীগঞ্জে নাবালিকা খুনে 10 দিন পার। আমরা দেখেছিলাম কালীগঞ্জে উপনির্বাচনের ফলাফলের দিন ঘোষণায়, ফলাফলের দিন সেই ঘটনা যেখানে একটি 10 বছরের বাচ্চা মেয়ে বোমাবাজিতে তার প্রাণ যায়। এবার তারপরে সেই ঘটনায় 24 জনের নামে এফআইআর দায়ের করা হয়েছিল তার পরিবারের তরফে। তারপর থেকে 10 দিনে অতিক্রম হয়েছে আর গ্রেফতারির সংখ্যা মাত্র 9 জন। ন্যায় বিচারের দাবিতে এবার হাইকোর্টের দ্বারস্থ হতে কলকাতায় তামান্নার পরিবার। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সুমন মজুমদার। সুমন, এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে এই ঘটনার? বছরের নাবালিকা তামান্না খাতুনের মৃত্যু হয়, সেই হয় মামলা। কারণ সুমন, তোমার কথা স্পষ্ট নয়, তুমি একটু স্থান পরিবর্তন করলে কথা স্পষ্ট হবে। সুমন, যেমনটা বলছিলে, কালীগঞ্জে নাবালিকার মৃত্যুতে 10 দিন অতিক্রান্ত হয়েছে, এখন হাইকোর্টে তামান্নার পরিবার। দেখো, একদমই বারবারই তার মা যে 24 জনের বিরুদ্ধে যেটা অভিযোগ, তার মধ্যে মাত্র 9 জন গ্রেপ্তার হয়েছে, বাদ বাকি এখনো অধরা রয়েছে। সেক্ষেত্রে পুলিশি তদন্ত নেই, তারা দ্বারস্থ হয়েছে, তারা সিবিআই তদন্ত চেয়েছে এবং যার কারণে আজকে তারা তার দাবি যে পুলিশ কাজ করতে চাইলেও কোথাও যেন শাসক দল এ বিষয়ে মৃত নাবালিকার মা তামান্নার মা কি বলছেন শোনাবো। আমি হাইকোর্টে এসেছি বিচার চাইতে, আমার মেয়ের জন্য ন্যায় বিচার চাইতে এসেছি হাইকোর্টে। হ্যাঁ, ভয় পাচ্ছি, আমি হুমকি আসছে, ভয় পাচ্ছি, পুলিশকে জানিয়েছি। একটু যান মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করেন কেন আমাকে এত দূর আসতে হচ্ছে, ওনার উপর কেন ভরসা না করে আমি এত দূর আসছি। একটু মমতা দিকে জিজ্ঞাসা করুন, মমতা দিকে প্রশ্ন করুন কেন তামান্না হারিয়েছে, তামান্নার মাকে কেন এত দূর আসতে হচ্ছে। আমি একটা সাধারণ ঘরের একটা সাধারণ মেয়ে, কেন এত দূর আসতে হচ্ছে, মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন। যান। ক্ষোভের মুখে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এই খবরে ফিরবো, তবে একটি বিরতির পর। চোখ রাখুন। হাইকোর্টে চাকরি বাতিলের মামলা, 32,000 চাকরি বাতিলের মামলা, প্রাথমিকে চাকরি বাতিলের মামলার শুনানি। হাইকোর্টের পর্যবেক্ষণ, কে সুবিধা পেয়েছে, কাকে সুবিধা দেওয়া হয়েছে সেটা দেখব না, যদি দুর্নীতি হয় তাহলে দুর্নীতি দেখলে পদক্ষেপ করব, মন্তব্য বিচারপতির। 7ই জুলাই এই মামলার পরবর্তী শুনানি। হাইকোর্টে 32,000 চাকরি বাতিল মামলা, প্রাথমিকে চাকরি বাতিল মামলার শুনানি। হাইকোর্টে প্রাথমিকে 32,000 চাকরি বাতিল মামলা, কে পেয়েছে কে পায়নি সেটা দেখব না, দুর্নীতি দেখলে পদক্ষেপ করব, মন্তব্য বিচারপতির। 7ই জুলাই এই মামলার পরবর্তী শুনানি। হাইকোর্টে চাকরি বাতিল মামলার 32,000 চাকরি বাতিল মামলার শুনানি হয়েছে। বিচারপতির পর্যবেক্ষণ, কে সুবিধা পেয়েছে কে পায়নি সেটা দেখব না, দুর্নীতি দেখলে পদক্ষেপ করব, এমনটাই বক্তব্য, মন্তব্য বিচারপতির। 7ই জুলাই মামলার পরবর্তী শুনানি। রাজ্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের মামলা, এই খবরে নজর রাখবো, তবে একটি বিরতির পর সঙ্গে থাকুন।
রাজ্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলো সরকারি কর্মচারী সংগঠন। গত 27শে জুন বকেয়া ডিএ মেটানোর কথা বলা হয়েছিল রাজ্য সরকারকে, কিন্তু সেই বিষয়ে রাজ্য সরকারের কোনো পদক্ষেপ নেননি, বরং ডিএ মেটানোর জন্য তারা সময় চেয়ে নিয়েছিলেন। এবার তার পরিপ্রেক্ষিতেই রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হলো সুপ্রিম কোর্টে। মামলা লড়বেন আইনজীবী ফিরদৌস শামীম। রাজ্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের। মামলা সরকারি কর্মচারী সংগঠনের। গত 27শে জুন বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্য সরকারকে, তবে বকেয়া ডিএ মেটানোর জন্য আরও কিছুটা সময় চেয়ে নেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে। এবার তার পরিপ্রেক্ষিতেই রাজ্য সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করলেন সরকারি কর্মচারী সংগঠন। মামলা লড়বেন আইনজীবী ফিরদৌস শামীম। প্রাইম টাইম এখনকার মতো এই পর্যন্তই। এরপর দেখুন নিউজ এক্সপ্রেস, তারপর সানন্দার সঙ্গে দেখুন বেঙ্গল লাইভ।